আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা 2025-26 সেশনের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট জাস্ট কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে এবং সেখানে অসাধারণ সাফল্য অর্জন করেছে তাসনিয়া তৌফিক নাবিহা, ন্যাশনাল মেরিট সেকেন্ড ডিএমসি। এবং তার রেজাল্ট পরবর্তী তাৎক্ষণিক অনুভূতি প্রকাশের জন্য আমাদের মেডিকোর সাথে এখন সে লাইভে আছে। জাতীয় মেধায় দ্বিতীয়, আমি আবারও বলছি, তাসনিয়া তৌফিক নাবিহা। ওর মেডিকো রোল ছিল 25-05-9292, হলিক্রস কলেজ, ঢাকা। হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস আপু তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমার যে রেজাল্টটা, এটা তো একটা মানুষের ড্রিম থাকে, ঠিক আছে, তাও আবার ঢাকা মেডিকেল কলেজ জাতীয় মেধায় দ্বিতীয়। তোমার অনুভূতিটা জানতে চাচ্ছি, যখন তুমি শুনতে পেয়েছো রেজাল্টটা অথবা দেখেছো, কেমন লাগছিল? আমার অনেক ভালো লেগেছে রেজাল্টটা শুনে। আমি তো মানে অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলাম রেজাল্টটা দেখার। তো ফার্স্ট তো ডিজিএম এর ওয়েবসাইটে দেখি যে মানে রেজাল্ট পাচ্ছি না, তখন তো প্যানিক করা স্টার্ট করেছি যে কি হলো, রেজাল্টে কোথায় গেল না গেল। তখন যখন দেখলাম যে সেকেন্ড হয়েছি তখন তো বেশ ভালো লেগেছে। আমি ফার্স্টে মেরিট পজিশন না দেখে মেরিট স্কোর দেখছিলাম। এই জন্য ওখানে দেখলাম যে 191 আসছে, তখন তো আমি ভাবলাম যে আমি 191 তম হয়েছি। পরে দেখলাম যে না, সেকেন্ড হয়েছি। তা দেখে খুবই ভালো লেগেছে। তুমি যখন পরীক্ষা দিচ্ছিলা, মানে যেদিন পরীক্ষা দিয়েছো, পরীক্ষা শেষে তোমার কি মনে হয়েছিল যে সেকেন্ড হতে পারো বা এরকম মেরিট আসতে পারে? পরীক্ষা দেওয়ার পরে কিরকম অনুভূতি হয়েছিল তোমার প্রশ্নটা পাবার পরে? পরীক্ষা দেওয়ার পর আসলে আমার কোনোভাবে মনে হয়নি যে আমি সেকেন্ড হব বা বাংলাদেশে টপ করবো, এটা মনে হয়নি আমার। আমি পরীক্ষা দেওয়ার পর আসলে একটু আপসেট ছিলাম, কারণ আমি হচ্ছে অলওয়েজ 100 আনসার করে আসি। দেখা যায় যে 100টা পারি না, অবশ্যই পারা সম্ভব না। বাট মানে কোনোবারই ফুল পেয়েছে এমনও না। বাট আমি তারপরও এই নেগেটিভ মার্ক যাই আসুক না কেন 100 আনসার করে আসতাম। বাট সেই পরীক্ষার দিন আসলে আমার টাইম ক্যালকুলেশনে একটু সমস্যা হয়েছিল, ওই জন্য দেখা গেছে 4টা আনসার করতে পারিনি আমি। তো এটার জন্য আমি খুবই আপসেট ছিলাম যে কি হবে না হবে। আর তারপর তো ফেসবুক এগুলো সব জায়গায় দেখলাম যে মানুষজন বলছে যে খুব ইজি কোয়েশ্চেন হয়েছে, সবাই 90 পাবে, এই করবে ওই করবে। তো ওটা দেখে আমার কাছে মনে হয়েছে যে এবার তো আমি নাই, আমি পুরো অনেক পিছনে চলে যাব, কত কি হবে। পরে তো দেখলাম যে না, রেজাল্ট আসলে ভালোই এসেছে। আমি আসলেই ভাবিনি যে আমি সেকেন্ড হব বা কিছু। রেজাল্ট পেয়ে খুবই খুশি ছিলাম। আচ্ছা, তো আমরা ধরো এতক্ষণ ধরে যাদের সাথে কথা বলেছি সবাই এটা বলেছি যে পড়াটা শুরু করেছে সবাই কিন্তু সেই ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই, মানে যাদের মেডিকেল ইচ্ছা ছিল। তো আমি তোমার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে তোমার এই প্রিপারেশনটা, মানে আজকে রেজাল্টের পেছনের যে তোমার জার্নিটা, সেটা তুমি কবে থেকে শুরু করেছো, কিভাবে শুরু করেছো, তোমার পুরো জার্নিটা জানতে চাচ্ছি, এই অ্যাডমিশন জার্নিটা। আমি আসলে অ্যাডমিশনের জন্য জার্নি, আমি বলবো যে মেইন যে পড়াশোনা অ্যাডমিশন রিলেটেড, যেটা আমার মেডিকেলের জন্য যেসব জিনিসপত্র পড়া উচিত, এইসব জিনিস আমার আসলে অ্যাডমিশনের সিজনেই শুরু হয়েছে। মানে এইচএসসি দেওয়ার পর যে টাইমটা, তখন থেকেই শুরু হয়েছে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমার আসলে সেভাবে মেডিকেলের জন্য প্রিপারেশন নেওয়া হয় নাই। আমি আমাদের কলেজ থেকে অলওয়েজ বলা হয়েছিল যে আমরা যেন বইটা খুব ভালো করে পড়ি, এন্ড দেখা গিয়েছে যে আমাদের কলেজ তো পুরাটাই বুক বেসড, হলিক্রস কলেজে। এর জন্য হচ্ছে দেখা যেত যে যেবার বই না পড়ে সাপ্লিমেন্টারি কিছু পড়তে যেতাম বা অন্য কিছু মানে চেষ্টা করতাম যে মেডিকেলের জন্য একটু দেখি যে কি হয় না হয়, তখনই দেখতাম যে কলেজে ধরা খেতাম। এই জন্য আমার আসলে তখন মনে হয়েছিল যে আমার মেডিকেল প্রিপারেশনের চেয়ে এই মুহূর্তে আমার এইচএসসি প্রতি টার্গেট দেওয়া উচিত। ওখানে আমার কারণ মেডিকেলের প্রশ্ন তো আসলে এই বইয়ের বাইরে থেকে আসবে না। তো আমি মেইনলি তখন বইয়ের উপর ফোকাস করেছি, দেখেছি যে আগে বইটা আমি ভালো মতো, একদম ভালো মতো কভার করে নিই, তারপর আমি দেখবো যে মেডিকেল আসলে কি আসে, কোথায় কি আসে না আসে। আমার কখনো এক্সট্রা সিলেবাসে পড়া হয়নি। আমার কাছে মনে হয়েছে যে এক্সট্রা সিলেবাস থেকে হাইয়েস্ট একটা বা দুইটা দিবে, ওইটা পারলে পারলাম, না পারলে নাই, দরকার নাই। আমি অলওয়েজই বইটা অনেকবার আমার পড়া হয়েছে। আমাদের কলেজেও বারবার আমাদের পোস্ট করেছে বইটা পড়ার জন্য, সেটাই পড়েছি আমরা। এটা নিয়ে আমাদের কলেজে তো বেশ হাসাহাসিও হতো সবসময় যে আমরা আমাদের অ্যাডমিশনস এর জন্য অনেক বেশি স্ট্রাগল করি। দেখা যায় যে এজন্য যেটা সময়ের সাথে সময় যেটা করা উচিত সেটা আমরা করি না। আমাদের মানে সাপ্লিমেন্টারি জিনিস পড়তে আমরা বেশি ব্যস্ত থাকি। যাই হোক, আসলে যার যেরকম পড়ার স্টাইল, আমার অলওয়েজ পড়ার স্টাইল ছিল যে আমি আগে বই পড়বো, তারপর হচ্ছে সেটা পড়ার পর আমার যদি টাইম থাকে তখন আমি অন্য কিছু করবো। তো এই টাইমটা আসলে জীবন আমার থাকে নাই। তা আমার মেইনলি অ্যাডমিশনের জন্য যে পড়া, সেটা আমার হচ্ছে, হ্যাঁ আমি আসলে এই যে এক্সট্রা সিলেবাসের বাইরে যেগুলো জিনিসপত্র ছিল ওগুলো আমি মাঝে মাঝে দেখা ট্রাই করেছি, বা সেভাবে আসলে ভালো মতো দেখা হয় নাই, বা খুব ওটা
পড়ে এক্সপার্ট হয়ে গেছে এরকমও হয় না, জাস্ট দেখা হয়েছে উপরে উপরে যে কি কি আছে না আছে, আমি কিসের মধ্যে পড়তে যাচ্ছি বা কিছু। আমার মেইনলি এই যে কোয়েশ্চেন সলভ করা, বইয়ের পিছনে কোয়েশ্চেন সলভ করা, তারপর খুঁটায় খুঁটায় সবকিছু পড়া, এইসব জিনিসপত্র মেইনলি আমার শুরু হয়েছে এই 3 মাসে। এই 3 মাসে আমি যা পড়ার মেডিকেলের জন্য যে জিনিসটা পড়া সেটা পড়েছি। যেমন দেখা যেত যে কলেজে থাকা অবস্থায় অনেক সময় অনেক জায়গাতে বিভিন্ন ধরনের অলিম্পিয়াড হইতো। ওখানে আমি খুব একটা ভালো করতে পারতাম না, কারণ আমি তো মেইনলি পড়তাম বই বই বেস পড়াশোনা। এই জন্য আমার খুব একটা ধারণা ছিল না আসলে মেডিকেলের প্রশ্নটা কেমন হয় বা কোথা থেকে হয়, কি হয় না হয়। আমি এইচএসসির উপর বেস করে সবকিছু পড়তাম, তো ওটা দিয়ে যা আসতো তাই। এজন্য ওই টাইমে তখন আমি আমার নিজেকে বুঝাতাম যখন মেডিকেল বেস প্রশ্ন হবে তখন আমিও মেডিকেল বেস প্রশ্ন নিয়ে পড়াশোনা করবো, তখন হয়তো ভালো একটা রেজাল্ট হবে। হ্যাঁ, এটাই হয়েছে। যখন কোচিং এ দেখা গেছে যে আমি এইচএসসি টেনশন বাদ দিয়ে যখন আমি ফর দ্য ফার্স্ট টাইম মেডিকেলের টেনশন নিয়ে পড়াশোনা করেছি, তখন আমার রেজাল্ট যে খুব খারাপ হয়েছে তা না, কোচিং এর পরীক্ষা তো ভালোই হয়েছে। এজন্য আসলে আমি আহ, আমার পড়াশোনা যেটা বলবো যে আমি অ্যাডমিশনের পড়া ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে কখনোই ভালো মতো পড়িনি, দেখেছি উপরে উপরে, এটা সবাই দেখে, উপরে উপরে দেখেছি, বাট সেভাবে পড়িনি। আমার অ্যাডমিশনের পড়া মেইনলি এই 3 মাসই। আচ্ছা, ঠিক আছে। তো তুমি যেটা বললা যে মেইন বইটা তোমার অনেক ভালো করে পড়া ছিল হলিক্রস কলেজে যখন তুমি ছিলা, তো আমরাও কিন্তু মেডিকোতে চেষ্টা করি যে মেইন বই বেস প্রিপারেশনটাই নিতে। তো তুমি যে মেডিকোর সাথে জড়িত ছিলা, মানে তোমার অ্যাডমিশন জার্নিতে, সেখানে মেইন বই পড়াটা বা পুরো মেডিকোর যে সাপোর্টটা তুমি পেয়েছো সেটা নিয়ে যদি তোমার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই, তাহলে তুমি কি বলবে? বা তোমার এক্সপিরিয়েন্সটা থেকে তুমি যদি আমাদের কাছে কিছু বলো, ক্লাস, সেটা পরীক্ষা বলি, কোয়েশ্চেন বলি, সবকিছু মিলায়। মেডিকোর আসলে আমি তো আপনাদের এক্সাম ব্যাচে ছিলাম। আমার আসলে আপনাদের ক্লাস সেভাবে তো করাও হয়নি কখনো। বাট আমি বলবো যে মেডিকোর যখন আমি প্রশ্নগুলো দেখেছি তখন আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার বই আরো বেশি পড়া উচিত। আমার বই এমনিতেই পড়া হয়েছে, আরো বেশি পড়া উচিত, কারণ আপনারা অনেক খুঁটায় খুঁটায় অনেক ডিটেলস, মানে যেই জায়গাটা সবাই সাধারণত ইগনোর করবে ওই ধরনের জায়গাগুলো থেকে প্রশ্ন করেন। এজন্য ওইটা ওটা তখন আপনাদের পরীক্ষায় ভালো করার জন্য তখন আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমার বই আরো বেশি থরলি পড়া উচিত। যদিও তখনই আমার কাইন্ড অফ মাথার মধ্যে ওয়ার্নিং বাজতো যে আমার আসলে এক্সট্রা কিছু পড়া উচিত, আমার আরো কোশ্চেন ব্যাংক সলভ করা বেশি ভালো হবে বা কিছু। বাট দেখা যেত যে বিভিন্ন জায়গা বা মানে আমি কখনো কোয়েশ্চেন ব্যাংক নির্ভর প্রিপারেশন কখনোই নিতে পারিনি আসলে। দেখা গেছে যে বই পড়ার পর যদি কোয়েশ্চেন করার টাইম থাকতো তাহলে সেক্ষেত্রে করতাম, আর না হলে যদি না পারতাম তখন করতাম না। হ্যাঁ, পুরা যত রাইটার আছে সবার কোয়েশ্চেন আমার একবার সলভ করা হয়েছিল ঠিকই, আর ওটা বারবার করাইটা আমি আসলে পারিনি। আমার মানে আমার পড়ার স্টাইলটা এরকম, আসলে কিছু করার নেই। যাতে অনেকের থাকে, অনেকের পড়ার স্টাইল থাকে হ্যাঁ জাস্ট কোয়েশ্চেন করে তাদের হয়ে যায়। আমার এটা কখনো হয়নি, আমি কখনো সেই কনফিডেন্সটা পাই নাই যে খালি কোয়েশ্চেন করে আমার হয়ে যাবে পড়াশোনা। এই জন্য মেডিকোতে এটা আমার একটা জিনিস ভালো লেগেছিল যে আপনারা মানে বই বেসড কোশ্চেন অনেক বেশি করেন। এর জন্য ওইটা আমাকে আরো বেশি লাইক বলেছে যে মানে আমার মাথার মধ্যে এটা কাজ করেছে যে হ্যাঁ আমার বইটা আরো বেশি থরলি পড়া উচিত। দ্যাট হেল্পড আউট আ লট। থ্যাংক ইউ ফর দ্যাট। ঠিক আছে। আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে যারা হচ্ছে নাবিহা আপু হতে চায় পরবর্তীতে মেডিকেল ভর্তি পরীক্ষায়, অথবা যারা মেডিকেলে চান্স পেতে চায়, তাদের জন্য তোমার এই পুরো এক্সপিরিয়েন্স থেকে বা পুরো জার্নি থেকে যদি কোনো টিপস বা অ্যাডভাইস, বা তুমি যেই স্ট্র্যাটেজিটা ফলো করেছো সেটা ফলো করে তুমি যেহেতু আজকের ফলটা পেয়েছো, এরকম কোন স্ট্র্যাটেজি বা কি ধরনের পাথওয়েতে চললে সেও এরকম একটা ভালো রেজাল্ট করতে পারে, সেটা তোমার জুনিয়রদের জন্য কোনো টিপস যদি তুমি দিতে চাও। আমি আসলে এ ধরনের ইন্টারভিউ এর জন্য খুব একটা প্রিপেয়ার্ড ছিলাম না, এই জন্য মানে জাস্ট তোমার মুখ থেকে, মানে তোমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে চাও। আমি বলবো যে মানে আসলে সবার পড়ার স্টাইল এক হয় না। আমি যে ধরনের পড়াশোনা করে হচ্ছে ভালো করতে পেরেছি সেভাবে সবাই করতে পারবে এমন না। আহ এক্ষেত্রে আসলে মানে আমার মাইন্ড যেটা ভালো বুঝে সেই অনুযায়ী আমাকে আগাতে হবে, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। আর তার থেকে বড় কথা হচ্ছে যে নিজের ড্রিমের প্রতি আসলে একটা প্যাশন থাকতে হবে। অনেকে দেখা যায় যে জাস্ট মা বাবার কথা শুনে মানে একটা ড্রিম ফলো করতে যায় যেটা আসলে তার না বা কখনো হবেও না। এই জন্য দেখা যাচ্ছে মানে 30 বছর বয়সে গিয়ে রিগ্রেট করছে পুরো লাইফ নিয়ে যে কি হচ্ছে না হচ্ছে, কেন আসলাম এই ফিল্ডে। অ্যান্ড মেডিকেল ফিল্ডেও তো শুনেছি যে মানে খুব ডিপ্রেশনে পড়ে মানুষজনের খুবই বাজে সিচুয়েশন হয়। এইসব সিচুয়েশন এখন আমি আসলে এখনো মেডিকেল ফিল্ডে যাইনি, আমি জানি না কি হয় ওখানে না হয়। বাট আমার মনে হয় যে আসলে ড্রিমটা থাকা খুব জরুরি এসব বিষয়ে, যদি পড়াশোনার বিষয়ে মানে আরো বেশি প্যাশনেট হতে চাই। প্লাস আমার কাছে যেটা মনে হয় যে সময়ের কাজ সময় করা উচিত।
যেই টাইমে যেটা করা উচিত ওই টাইমে সেটার উপর ফোকাস করা ভালো ভালো বিষয়। আমি যখন কলেজে পড়তাম তখন কলেজের পড়াশোনার প্রতি ফোকাস করেছিলাম। আমি এখন আসলে একটা ভালো কলেজে পড়েছি, এই জন্য আমাদের কলেজ অলওয়েজ আমাকে পড়াশোনার মধ্যেই রেখেছে। এখন অনেক সময় অনেক কলেজে এই সিচুয়েশনটা থাকে না, আমাদের কলেজে ছিল, এটার জন্য আমি খুবই ব্লেসড। এই জন্য অনেকে দেখা যায় যে যদি কলেজ হেল্প না করে তখন নিজেকে তখন আরো বেশি স্ট্রাগল করতে হয়। যাই হোক, আমি কোনো কলেজকে অপমান করছি না, আমাদের কলেজ এদিক থেকে আমাকে হেল্প করেছে পড়াশোনা, মানে যখন যেই টাইমে যেই পড়াশোনাটা করা উচিত সেটাতে হেল্প করার জন্য। এই জন্য মানুষ, আমি জুনিয়রদেরকেও এটা বলবো যে তোমাদের যেই টাইমে যেই পড়াশোনাটা করা উচিত ওটাই করো। এখন তুমি ফার্স্ট ইয়ারে পড়ো, এখনই তোমার মেডিকেল নিয়ে এত বেশি টেনশন করার দরকার নাই। তুমি ফার্স্ট ইয়ারে কিভাবে, ফার্স্ট ইয়ারে যেসব পরীক্ষা হচ্ছে তোমার কলেজে, তোমার ফার্স্ট ইয়ারে যেসব মানে বেসটা তৈরি করতে হবে। বেসটা তৈরি করতে হবে। তোমার ফার্স্ট ইয়ারে তোমাকে অনেক বেশি থরলি জিনিসগুলো পড়তে হবে, তোমার এন্ড তোমার বইটা ভালো করে পড়তে হবে। আমাদের কলেজে আমি প্রায় এরকম শুনেছি, মানে এখন তাদের হয়তো ওইভাবে পড়াশোনাটা হয়ে গিয়েছে, আমি ওদেরকে জাজ করছি না, বাট আমি এরকম শুনতাম যে মানুষজন তারা বই না পড়ে, সারা বছর বই না পড়ে, যে সাপ্লিমেন্টারি জিনিসপত্র পড়ে তাদের হয়ে গিয়েছে। আমারও দেখা গিয়েছে যে মাঝে মাঝে যে ফিজিক্সের যখন ইসাক স্যারের বই না পড়ে অনেক সময় গাইড টাইড এগুলো পড়ে আসলে বেশি কমফোর্টেবল লাগতো, কারণ ইসাক স্যারের বইটা আমার কিছু খুব একটা বুঝাও লাগতো না। বাট আমি যখনই দেখা গেছে গাইড পড়ে পরীক্ষা দিতে গেছি তখনই আমার ধরা খেয়েছি। আর আমাদের কেমিস্ট্রি তো বেশ ভয়াবহ একটা ব্যাপার, কেমিস্ট্রি দেখা যেত পুরাটাই বই থেকে আসতো, আমি পড়ে যেতাম হচ্ছে আউটসাইড জিনিসপত্র, যে সেটার জন্য কেমিস্ট্রিতে আমার, কেমিস্ট্রির প্রতি খুবই বড় একটা ভয় ঢুকাই দিয়েছিল আমার কলেজে। যাই হোক, এই জন্য আমি বুঝতে পেরেছিলাম কলেজে থাকা অবস্থায় যে আমি যদি ভালো করতে চাই আমার লাইফে যেখানেই ভালো করতে চাই কিনা, আমার বেস তৈরি করতে হবে। বেস তৈরি করার জন্য বইয়ের কোনো বিকল্প নাই, আমাকে বই পড়তেই হবে, কিছু করার নাই এই ক্ষেত্রে। আমি বই পড়ার পর যদি আমার অবজেক্টিভ করা টাইম থাকে করব, আর যদি না থাকে তারপরও চেষ্টা করব যতটা পারা যায়। বা তারপর একটা সময় আমাকে দরকার হলে গাইড বা এক্সট্রা সিলেবাস এগুলো ছেড়ে দিতে হবে, কিন্তু বইটা ছাড়া যাবে না। ওটা আমার জন্য একটা ভরসার পয়েন্ট, ওটা আমাকে কবজা মানে নিজের মধ্যে আয়ত্ত করতেই হবে। এটা তো আছেই। অনেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড টাইমে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় ডিপ্রেসড হয়ে যেতে, তাদের মানে তাদের লাইফে কিছু হবে না, এই সে অনেক কিছু ভাবে তারা। বাট আসলে শেষ পর্যন্ত মেইন জায়গায় গিয়ে কি হবে না হবে এটা তো আসলে কেউ বলতে পারে না, এটা সবই সৃষ্টিকর্তার উপর নির্ভর করে। তো আর কি বলবো এখন, এত কিছু মাথায় আসে না বলার মতো। না, অসুবিধা নেই আপু। আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে পরীক্ষা যখন তুমি দিয়েছো, মানে কোয়েশ্চেনটা পেয়েছো, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি এবং হচ্ছে জুলজি, এই চারটা নিয়ে একটু জানতে চাচ্ছি যে এগুলো দেখে মানে এই সাবজেক্ট গুলা থেকে কিভাবে পড়েছো বা কিভাবে অন্যরা পড়বে যারা জুনিয়র আছে, তোমার কি মনে হয়েছে কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে? সহজ লেগেছে না কঠিন লেগেছে, নাকি অনুশীলনের দিকে বেশি গুরুত্ব দিবে, নাকি হচ্ছে আমাদের মেইন লাইন টু লাইন পড়বে, এটা কিরকম, মানে তোমার কি মনে হয়েছে প্রশ্নগুলো পেয়ে? এই চারটার কথা যদি আগে বলি। আমি যেমন বলেছি যে আমার মেডিকেল কোশ্চেন ব্যাংক আমার লাইফে পুরাটা সলভ করা হয়েছে একবারই, মানে হুম। পুরাটা সলভ করেছি শুধুমাত্র একবার। হুম। এরপর মাঝে মাঝে যদি মনে হয়েছে যে হ্যাঁ এই কোশ্চেনটা আমি পাচ্ছি না বা কিছু, তখন আমি হয়তো ওই কোশ্চেনটা গোল দিয়ে রেখেছি, কিন্তু ওটা আমার খুব একটা দেখা হয় না, কারণ আমি ওই যে বই পড়তে বেশি ব্যস্ত ছিলাম। হুম। তো এখন এর জন্য আমি আসলে শিওর না যে এবার যে মেডিকেল কোশ্চেন এসেছে সেটা সেখান থেকে কয়টা অনুশীলন থেকে এসেছে, এটার ব্যাপারে আসলে আমার কোনো আইডিয়া নাই। কারণ শেষ মুহূর্ত পর্যন্ত আমি আসলে আর কোশ্চেন ব্যাংকটা একটা সময় পাইনি, আমি বই পড়ে গিয়েছিলাম। ওটাই যে, বলেছিলাম। মানে যাই হোক না কেন বইকে ভালোবাসি, বই পড়েই যাই, বই পড়ে যা হয় হবে, এরকম একটা মেন্টালিটি নিয়ে গিয়েছিলাম। এছাড়া আমার পরীক্ষায় গিয়ে একটা জিনিস ভালো লেগেছিল যে আমার কাছে পার্সোনালি মনে হয়েছিল যে এবার বই বেস জিনিস বেশি হয়েছে, যারা বইটা ভালো করে পড়ে হুম। গিয়েছে তাদের জন্য এটা খুবই বেনিফিট পরীক্ষাটা ছিল। ভালো হচ্ছে। কারণ একটা কোশ্চেন কেমিস্ট্রিতে মনে হয় ছিল যে বাংলাদেশে সুপার সাইক্লোন হওয়ার কোন একটা সম্ভাবনা। এখন এইটা আমাদের হাজারি স্যারের বই একদম ডাইরেক্টলি নাই, বা আমি কখনো মেডিকেল কোশ্চেন ব্যাংকে পেয়ে, মানে আমি কখনো পাই নাই, অন্যরা পেতে পারে। বাট আমার কাছে হাজারি স্যারের বইয়ে হচ্ছে সাইক্লোনের ব্যাপারে লেখা ছিল 225 কিলোমিটার সামথিং এই বিষয়ে। ওই ধারণা থেকে আমি লিখতে পেরেছি, সরি মানে ওই ধারণা থেকে আমি আনসার করতে এড়াতে পেরেছি। পেরেছে, হ্যাঁ। তারপর আরেকটা আরো এই ধরনের কিছু কোয়েশ্চেন ছিল যেগুলো আমার কাছে মনে হয়েছে যে বই না পড়লে শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাংক পড়ে গেলে সম্ভব না। আর আমি তো মানে কোয়েশ্চেন কোথা থেকে বেশি এসেছে এটা তো ভাবার ওই টাইম আসলে সময় ছিল না, বা পরে এসেও আমার আসলে ভাবার এটা সময় হয় নাই, কারণ বাড়িতে এসে তো আমি দিয়েছি একটা ঘুম, আর উঠি নাই 2 দিন। তো এর জন্য আহ আমার মনে হয় যে আমি অলওয়েজই বই প্রেফার করা একজন মানুষ। বইয়ের ওপর আমি কিছু মানতে চাই না, আমার মানতে ভালো লাগে না। এখন কারো যদি মনে হয় যে তারা মেডিকেল কোশ্চেন ব্যাংক পড়ে ভালো করতে পারবে, এটা ইটস আপ টু দেম আসলে। আর আমি সবাইকে এই অ্যাডভাইস দেবো যে বইটা ভালো করে পড়ো, যতবার পারো বইটাই ভালো করে পড়ো। আচ্ছা।
ঠিক আছে আপু, আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে জিকে আর হচ্ছে ইংলিশ, স্পেশালি জিকে নিয়ে সবাই খুব ভয় থাকে, সবাই খুব কনফিউজ থাকে, কতটুকু পড়বে না পড়বে, সিলেবাস কি হবে না হবে, সবাই এটা নিয়ে মানে একদম প্যানিক করতে থাকে লাস্ট মোমেন্টে। তুমি জিকে আর ইংলিশটা কিভাবে পড়েছো? জিকে আর ইংলিশের জন্য আমি এক্ষেত্রেই শুধুমাত্র আমি কোশ্চেন ব্যাংকের উপর সবচেয়ে বেশি ফোকাস ছিলাম, কারণ আমার জিকে এর বেস খুব যে ভালো তা না। আমি হচ্ছে মানে আহ আমরা তো আগে আসলে জিকেটা পড়ি না, ওইভাবে জিকেটা পড়ি না। হ্যাঁ। এই প্রথমেই আমার পড়া হয়েছে যে মেডিকেল জিকে কেমন হয়, ইংলিশ কেমন হয়, এটাই অ্যাডমিশনের সময় এসে আমার জানা হয়েছে। আর মেডিকেল জিকে এর জন্য আমি মেইনলি হচ্ছে কোশ্চেন ব্যাংকে সলভ করতাম, বাট এছাড়াও যেগুলো সাপ্লিমেন্টারি যেসব বই টই ছিল ওখানে তো অনেক ধরনের জিনিসপত্র অ্যাড করা থাকতো, কথাবার্তা মানে ওগুলো আমি পড়তাম এন্ড কাইন্ড অফ গল্পের মতো পড়তাম। আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে আমার পক্ষে কোনোভাবেই এত সাল এত ভালো মতো মনে রাখা সম্ভব না, আর মনে রেখে লাভও হয় না আসলে, বা শেষ পর্যন্ত দেখা যায় পরীক্ষা হলে গিয়ে আমার মনে আসে না। তো হ্যাঁ, উইকলি বা ডেইলি সময় হয়তো মনে থাকে জিনিসগুলো, বাট আমি যখন দেখলাম যে মেইন পরীক্ষা আসছে, যখন মডেল টেস্ট গুলো দিলাম, তখন দেখলাম যে অনেক কিছু আমার মনে আসছে না। আমি ভেবেছিলাম যে জিকে এর বইটা আমি আবার সলভ করবো, বাট সেই টাইমটা আর পাই নাই আমি। আবার হচ্ছে ইংলিশও ভেবেছিলাম যে আমি সবকিছু আবার সলভ করবো, সেটাও আমি টাইম পাইনি। এখন ইংলিশ তো আসলে ছোটবেলা থেকেই বেসটা লাগবে ইংলিশের জন্য, মানে 3 মাসের পরে আসলে আহামরি কিছু করে দেওয়া সম্ভব না। ইংলিশের জন্য একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে তো পড়তে হবেই, ছোটবেলা থেকেই পড়তে হবে, এটার কোনো মাপ নাই। আর জিকের জন্য আসলে আমার যেটা মনে হয় যে সব মানে আমার জন্য যতটুকু কঠিন সবার জন্যই একই পরিমাণ কঠিন। কেউ যদি জিকে সবকিছু মানে কারো পক্ষেই জিকে সবকিছু মুখস্থ করা সম্ভব না। এবং এই ক্ষেত্রে আই থিঙ্ক পেপার পেপার পড়াটা এক্ষেত্রে একটু ভালো একটা জিনিস হইতে পারে। আমার অনেক সময় দেখা যেত যে বিভিন্ন জায়গায় যখন পরীক্ষা দিতে যেতাম, তখন আমি আমি জানি না, এটা আমার কাছে মনে হতো যে পেপার পেপার নিউজ পেপার ডেইলি পড়ার কারণে সেখান থেকে মাঝে মাঝে কিছু জিনিসপত্র আসতো, হ্যাঁ সেগুলো আমি পারতাম, এজন্য আমি পেপারটা পড়তাম। আর আমার গল্প বই পড়ার অনেক বড় অভ্যাস, এজন্য দেখা যেত ইংলিশ গল্প বইয়ের প্রতি আমার খুবই ইন্টারেস্ট। এজন্য দেখা যেত যে অনেক সময় ইংলিশে অনেক কিছু কোয়েশ্চেন আসতো, অনেক ধরনের টার্ম আসতো, ফ্রেজ বা ইডিয়মস, তারপর স্পেলিংস, যেগুলো আমি জীবনেও হয়তো কোথাও পড়ি না একাডেমিক লাইফে, কিন্তু আমি গল্পের গল্পের বই বই পড়ি। পড়েছে। এই জন্য ওখান থেকে আমার পক্ষে আনসার করাটা সম্ভব হতো। আর আমি ছোটবেলা থেকে গল্পের বই পড়ি, ইংলিশটাই বেশি পড়া হয়। এই জন্য ওখান থেকে ইংলিশ, এই জন্য ইংলিশের প্রতি আমার আসলে তেমন মানে হ্যাঁ ভয় ছিল, বাট স্টিল আমার কাছে মনে হয়েছিল যে ইংলিশের আমি বলবো না আমার বেস অনেক ভালো, বাট আমার লিটারেচারের জ্ঞানটা ভালো ছিল। এই জন্য ওই দিক থেকে আমার মনে হয়েছে যদি মানে গ্রামার বেস কোয়েশ্চেনও আসে আমি সেগুলো হয়তো সেই জ্ঞান থেকেই পারবো। হ্যাঁ, তারপর পড়া লাগে আসলে, এখানে কিছু করার নাই, পড়তে হবে। তো যাই হোক, জেনারেল নলেজ ইংলিশের জন্য মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক যেগুলো আছে ওগুলো পড়াটাই ভালো। কারো যদি মানে এটার বিষয় মানে জেনারেল নলেজটা সবারই আসলে খুব একটা ধারণা থাকে এমন না। ইংলিশের কমফোর্টেবল। ব্যাপারে যেটা সেটা হচ্ছে যে ইংলিশে এই 3 মাসে আসলে পড়ে উল্টায় দেওয়ার মতো কিছু পড়া সম্ভব না। ইংলিশের জন্য বেস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই থাকতে হবে। 3 মাসে এসে যদি হ্যাঁ খুবই একটা বাজে সিচুয়েশন হয় যে আমি কিছুই পাই না ইংলিশে, তখন হয়তো হ্যাঁ আমি তখন সেটা আমি যেখানে যেটা মনে করি যে সেক্ষেত্রে তখন ওই যে মেডিকেল কোশ্চেন ব্যাংক যেটা ওটাই মুখস্থ করে চলে যাওয়া ছাড়া আর কিছু কিছু করার নাই ওই মুহূর্তে, যদিও হুবহু কোশ্চেন আসবে এমন না। যদি এবার আমার কাছে মনে হয়েছে 2-3টা রিপিট হয়েছে। যাই হোক, জেনারেল নলেজ ইংলিশের জন্য ডেইলি পড়তে হবে, এন্ড সেটার জন্য ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে পড়তে হবে এমন না। ওটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের সময় মানে আমি মেইন বই শেষ করতে, হ্যাঁ মেইন বই শেষ করবো, ওটার পরে তারপর আমাকে জেনারেল নলেজ ইংলিশটা পড়তেই হবে, এটা ছাড়া যাবে না। অনেক সময় আমি দেখেছি ফেসবুকে এরকম কমেন্টস যে মানে মানুষজন বলেছে তারা নাকি এই তিন মানে যখন এই যে মডেল টেস্টের আগের ওই টাইমে এসে দেশের তারা বলছে যে তাদের নাকি, হ্যাঁ শেষের টাইমটা ওই টাইমে এসে তারা বলছে তাদের নাকি জেনারেল নলেজ ইংলিশের কোয়েশ্চেন ব্যাংক তারা কখনোই সলভ করে না। এটা দেখে তো আমি ভয় পাওয়া স্টার্ট করেছি যে কি হবে এখন। কারণ এটা এখন তারা তাদের পরবর্তীতে কি হয়েছে আমি জানি না, হোপফুলি ভালোই হয়েছে ইনশাল্লাহ। তবে হচ্ছে আহ, এটার জন্য প্রতিদিন পড়তে হয়। শেষ মুহূর্তে এসে আসলে জেনারেল নলেজ ইংলিশ পড়ার আসলে টাইম থাকে না, এই জন্য এই ফার্স্ট 2-3 মাস বা 1.5 মাস যে টাইম পাওয়া যায় ওই টাইমে এটা ভালো করে পড়ে নেওয়াটাই ভালো। আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ধরো আমি পড়লাম অনেক, হ্যাঁ 3 মাস ধরে অনেক প্রিপারেশন নিলাম, অনেকেই নেয়, লাস্ট মোমেন্টে গিয়ে অনেকে দেখা যায় যে গুছায় রিভিশনটা দিতে পারে না। তো রিভিশনের জন্য অনেকের পরীক্ষাটা খারাপ হয়। তোমার লাস্ট এক সপ্তাহের স্ট্র্যাটেজি বা রিভিশনের জন্য তুমি কিভাবে মানে রিভিশনটা দিয়েছো, সেটা যদি আমাদের সাথে একটু বলতা। লাস্ট 1 সপ্তাহে আসলে আমিও বুঝতে পারছিলাম না যে কিভাবে আমার পড়া উচিত, কারণ আহ, অনেক জায়গায় বলছে যে আমার মেডিকেল প্রশ্ন ব্যাংক ভালো করে পড়ে যাওয়া উচিত, লাস্ট 2 দিন নাকি আমার শুধুমাত্রই মেডিকেল প্রশ্ন ব্যাংক পড়া উচিত। এখন আমি তো সবসময় বই পড়া মানুষ, আমার পক্ষে ওই অ্যাডভাইসটা ফলো করলে আমার কাছে মনে হচ্ছিল যে আমি একদম ধরা খাবো। আমার কাছে এটা মনে হচ্ছিল, অনেকের হয়তো ভালো হতে পারে। তো আমার লাস্ট 1 সপ্তাহে
লাস্ট এক সপ্তাহ বলতে কি মানে শুক্রবার পরীক্ষা হলো, আর তার আগের শুক্রবার ওই দিন আমি হচ্ছে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে দিয়ে অলরেডি ক্লান্ত। আমার হচ্ছে মনে হয়েছে যে আমার একদিন রেস্ট লাগবে, আমি একদিন রেস্টই করেছি। আমি সারাদিন কিচ্ছু করি নাই। আর কারণ আমার কাছে মনে হয়েছে আমি এক সপ্তাহ ঘুমায় পড়বো, তো আমার আজকে রেস্ট নেওয়া লাগবে, আমি সেটাই করেছি। আমি পুরা দিন আমি কিচ্ছু করিনি, জাস্ট নিজেকে মানে প্রস্তুত করেছি যে আমার সামনে ওয়ান ওয়ান এনার্জি উইক স্টোর করেছো। পরীক্ষা যাবে। এই জন্য নিজেকে একদম মানে একটু হ্যাঁ। একটু ম্যারিনেট করে নিয়েছি সামনের স্ট্রাগলের জন্য। যাই হোক, তারপর হচ্ছে পরের দিন শনিবার শুরু হলো। আমি ফার্স্ট 2 দিন বায়োলজি পড়েছি। তারপর আরো 2 দিন, ফার্স্ট আমার ডেট গুলো ঠিকঠাক মনে নাই, ফার্স্ট 2 দিন বায়োলজি পড়েছি। তারপর একদিন কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়লাম, আরেকদিন ফিজিক্স পড়লাম। তারপর সবকিছু শেষ করতে পারি নাই, হয়ে গেছে যে লাস্ট একদম বৃহস্পতিবার আগেও কোনটা বুধবার, যখন বুধবার মঙ্গলবার তখনও আমার সবকিছু শেষ হয় নাই একবার পড়া। আর আমি তো আমি প্রতিদিনই ভাবি যে আমি এই দিন এই পড়াটা সবকিছু শেষ করে ফেলবো, কিন্তু শেষ হয় না। বই আমি শেষ করতে পারছি না, এক্সট্রা কখন পড়বো। তো তখন হচ্ছে লাস্ট মঙ্গলবার বুধবারও এভাবেই হচ্ছে মানে যেগুলো যেগুলো বাকি ছিল ওগুলো পড়েছি। আর কেমিস্ট্রি ফার্স্ট পেপার যেটা, ওটা আমি লাস্ট মুহূর্ত পর্যন্ত আমি ভেবেছিলাম যে আরেকবার আমি পড়ে যাবো, বাট আর টাইম পাইনি আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়ার জন্য। মানে আমার কাছে মনে হয়েছে যে আমি এতদিন অনেক পড়েছি, ঠিক আছে হয়ে যাবে, যা হওয়ার হবে। কে জেনারেল নলেজ আর ইংলিশের জন্য আমি একদম লাস্ট দিনটা রেখেছিলাম। লাস্ট দিন আমার পড়ার মতো আসলে মুড থাকবে না, এই জন্য ওই টাইমে আমি জেনারেল নলেজ ইংলিশটা পড়বো। ইংলিশেও তাও আমি আসলে জেনারেল নলেজ ইংলিশ পড়তে গেলে আমার কাছে ভালোই মনে হয় যে আল্লাহ, আমি এটা পড়িনি ওটা পড়িনি ওটা পড়িনি, যে তখন আমার আসলে পড়াটা হয় না। এই জন্য তখন আমি ভেবেছিলাম আমি যা পড়বো তাতেই আমার লাভ। প্যানিক করাচ্ছে আমার, যেটা পড়তে পারি সেটাই আমার পড়া উচিত। আর এই জন্য আমি লাস্ট দিন জেনারেল নলেজে ভাষা আন্দোলনের পার্টগুলো একটু দেখে গিয়েছিলাম, মনে হয়েছিল ইম্পর্টেন্ট হয়তো। তারপর মেডিকেল এথিক্স নিয়ে তো সব কোচিং সেন্টার পড়ে টোরে একদম কত কিছু করলো, কিন্তু শেষ পর্যন্ত কিছুই আসলো না। তারপর ওটা পড়েছিলাম আবার। তারপর ইংলিশের জন্য আমি হচ্ছে ইডিয়মস ফ্রেজেস এগুলো একটু দেখা ট্রাই করেছিলাম, বাট আসলে লাস্ট দিনটা পড়ার মতো সিচুয়েশনই থাকে না, একদম অনেক বেশি এক্সাইটেড থাকে। তো লাস্ট দিন হচ্ছে পড়েছি যতটুকু পারার। তবে হ্যাঁ মানে শেষ মুহূর্ত পর্যন্ত সবকিছু রিভিশন হয়তো দিয়ে যেতে পারিনি, একদম ফার্স্ট সবকিছু পড়তে হয়েছে। যে যেই কেমিস্ট্রির জৈব রসায়ন পড়তে আমার হয়তো একদিন লেগে গেছে, সেই জৈব রসায়ন 2 ঘন্টায় পড়ে চলে গেছে, এরকম সিচুয়েশন। যাই হোক, লাস্ট লাস্ট এক সপ্তাহটা আসলে আমি অনেক পড়েছি, মানে অনেক অনেক বেশি পড়েছি। একদম দেখা গিয়েছে যে প্রতিদিন 4.5-5 ঘন্টার বেশি ঘুম হয় নাই, প্রতিদিনই আমার মানে একদম অনেক মানে বেশি পড়া হয়েছে এই লাস্ট এক সপ্তাহে। 2 মাসে অনেক ফাঁকিবাজি করেছি, মানে অনেক না, মোটামুটি ফাঁকিবাজি হয়েছে কিছু না কিছু। তারপরেও ফাঁকিবাজি করলেও চেষ্টা করেছি যে পড়াশোনা শেষ করে নেওয়ার। তো হ্যাঁ, লাস্ট 1 উইকটা অনেক বেশি স্ট্রাগলিং ছিল। এইভাবেই হয়েছে আর কি। আচ্ছা, এবার একটা যেটা নিয়ে এবার সবাই অনেক ভয় ছিল সেটা হলো মানসিক দক্ষতার থেকে যে তোমাদের যে প্রশ্নগুলো এসছে, এবং পরবর্তীতে যারা জুনিয়ররা পরীক্ষা দিবে ওরাও খুব কনফিউজ যে এটা আসলে কি। তো তোমার এবার পরীক্ষা দিয়ে কি মনে হয়েছে, যেটা কি কঠিন না সহজ, এটার সাথে ভালো হয়েছে, বা কোয়েশ্চেন গুলা দেখে তোমার কেমন লেগেছে? আমার আসলে মনে হয়েছে যে মানে আর তুমি আলাদা করে পড়েছিলা কিনা মানসিক দক্ষতার কিছু? আমি আলাদাভাবে মানসিক দক্ষতার জন্য কিছু পড়িনি, কারণ আমি প্রথম আলোতে মনে হয় এরকম একটা কোন একটা আর্টিকেল এসেছিল যে বলেছিল যে মানে এবার মানে মানসিক দক্ষতা নিয়ে কোশ্চেনগুলো কিরকম হতে পারে। আর সেখানে তো বলে দিয়ে মানে সেখানে প্রশ্নগুলো দেখে মনে হয়েছিল জাস্ট একটু লাইক বাস্তব জ্ঞান নির্ভর জিনিসপত্র দিয়েছে। ওখানে আসলে এত সিচুয়েশনাল বেশি আইকিউ, মুভমেন্ট নিয়ে, সিচুয়েশন বেসড। আইকিউ রিলেটেড তেমন কিছু দেয়নি। হ্যাঁ। যেটা আমার কাছে মনে হচ্ছে এসব এসব নিয়ে আসলে পড়ে আমার টাইম ওয়েস্ট করে লাভ নেই, আমার অন্য জিনিস পড়া উচিত। সিচুয়েশন বেসড জিনিসপত্র তো সিচুয়েশনের উপরই নির্ভর করে, এটা তো আমি আগে থেকে প্রিপারেশন নিতে পারবো না। তো হুম। এটা নিয়ে আগে পড়ে লাভ নেই। আমি হচ্ছে মেইনলি পরীক্ষার টাইমে যখন আমার ফার্স্ট কোশ্চেনটাই মানসিক দক্ষতা নিয়েছিল, এবং ফার্স্ট কোশ্চেনটাই ছিল হচ্ছে যে তুমি একজন মেডিকেল কলেজের স্টুডেন্ট হঠাৎ করে মানে কোর্সের মাঝখানে অবস্থা অসুস্থ হয়ে হয়ে গেছে। পড়েছো, এই প্রশ্নটা? হ্যাঁ, হ্যাঁ। এবং ওইটা দেখে আমি দেখেছি, ওইটা ওইটা দেখে আমি অপশন গুলো দেখে আমি কাইন্ড অফ লস্ট হয়ে গেছি যে আমার কি, আমি আমি কি করব। কারণ আমার কাছে মানসিক দক্ষতা কাইন্ড অফ মনে হয় যে এটা পার্সপেক্টিভ নির্ভর, কার কি মনে হয় ওটার উপর বেস করে আনসার গুলো হয়। তো এই জন্য হচ্ছে আমি আসলে বুঝতে পারিনি যে এটা আনসার কি হবে, এই জন্য আমি ওটা স্কিপ করে গিয়েছিলাম। এন্ড ফার্স্ট কোশ্চেন যেহেতু স্কিপ করেছি, এর জন্যই আসলে আমার আস্তে আস্তে ভয় ভয় পাওয়া স্টার্ট করছে যে আল্লাহ, আমি কিছু পারবো পারবো না। তো যাই হোক, এটা whatever। এখন হচ্ছে মানসিক দক্ষতা নিয়ে আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার মতো আসলে কিছু নাই। এগুলো মানে এগুলো কোশ্চেন যে কোশ্চেন করবে সেই শুধুমাত্র জানে যে অ্যাকচুয়ালি সে কি ধরনের কোশ্চেন করতে চায়।
এমন হচ্ছে একটা কোশ্চেন এসেছিল যে তোমার সামনে অনেকগুলো সমস্যা, তুমি কোনটা সলভ করবে আগে। এখন আমি সবার কাছ থেকে তো সবসময় এটাই শুনেছি যে সহজটা দিয়ে শুরু করো, সহজটা দিয়ে শুরু করো। কিন্তু ওই টাইমে আমার কাছে মনে হয়েছে যে সহজটা দিয়ে শুরু করাটা আমার কাছে কাইন্ড অফ অড একটা অপশন লাগছে। এটা তখন আমার কাছে মনে হয়েছে যে প্রায়োরিটি ঠিক করা, ওইটা মানে অগ্রাধিকার হ্যাঁ, বিবেচনা করা, ওইটা গুরুত্বপূর্ণ। আমি আনসার করেছিলাম। এখন ওটা ঠিক হয়েছে নাকি না আমি জানি না, সব কোচিং সেন্টার তো বলছে যে ওটাই ঠিক। এখন এগুলো আসলে সিচুয়েশন নির্ভর। যদি আমি ম্যাথের অনেকগুলো প্রবলেম সলভ করতে যাই সেক্ষেত্রে তো আমার সহজটা দিয়েই শুরু করা উচিত, হুম কিন্তু যদি হুম। আমি লাইফের কোনো প্রবলেম সলভ করতে যাই সেক্ষেত্রে তো আমার অগ্রাধিকার বিবেচনা করা উচিত। এগুলো পুরাটাই আসলে পার্সপেক্টিভ নির্ভর শেষ পর্যন্ত। ও তোমাকে ওই টাইম সরি মানে যারা আনসার করছে তাদের আসলে আগে থেকে মানে তাদের আগে থেকে এই সম্পর্কে ধারণা থেকে কোনো লাভ নাই। আসলে এখানে মানসিক দক্ষতাটাকেই মেইনলি যাচাই করা হচ্ছে যে তুমি আসলে কি ভাবো না ভাবো এই জিনিসটা। সিদ্ধান্ত নিতে পারো কি পারো না। এই জিনিসটা ওই টাইমে আমাকে মানে ভাবতে হবে। এটা আসলে যে পারবে মানে মানে যে হচ্ছে যে কোশ্চেন করছে তার মেন্টালিটির সাথে আমার মেন্টালিটি যদি মিলে যায় তাহলে সেক্ষেত্রে আমার সেটাই। জন্য কোশ্চেন খুবই সোজা। বা যে কোশ্চেন করছে তার মেন্টালিটির সাথে আমার মেন্টালিটি যদি আকাশ পাতাল পার্থক্য থাকে তাহলে এই 5 নাম্বার আমার জন্য একদম মানে দুর্বিষহ একটা ব্যাপার হয়ে যাবে। এটা আসলে পার্সপেক্টিভ অনুযায়ী নির্ভর করে। এখানে এখানে আসলে এই জিনিসটার জন্য আলাদাভাবে প্রিপারেশন নেওয়াটাকে আমার কাছে খুব একটা মানে মানে যৌক্তিক লাগছে না। এই জিনিসটার জন্য হচ্ছে আমার নিজস্ব কিছু মানে নিজস্ব কিছু ডেভেলপমেন্ট গুণ থাকতে হবে। আমার নিজের পার্সোনালিটি থাকতে হবে এইসব বিষয়ে। আর আমার নিজের মানে অ্যাকচুয়াল মানসিক দক্ষতাটা থাকতে হবে। এটা নিয়ে আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার মতো কিছু নাই। না ভাইয়া, একটা কথা আমি বলি, ধরো অনেকেই তো প্রিপারেশন নেয়, তাই না আপু? অনেকেই পড়ে, অনেকে অনেক পড়ে, কিন্তু দেখা যায় যে কারো পরীক্ষাটা ভালো হয়, কারো হয় না, মানে পড়া অনুযায়ী। তো তুমি যেটা বললা, মানে আমার কাছে যেটা মনে হয় যে একটা স্ট্র্যাটেজি থাকে যে কোনটা আমি পড়বো, কোনটা আমি স্কিপ করব। যেমন তুমি যে মানসিক দক্ষতাটার কথা বললা, তো এই জিনিসটা যে তুমি বুঝতে পেরেছো, এটা তুমি মানে এটা আমার কাছে মনে হয় যে তোমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল, তাই না? যে আমি কোনটা ইম্পর্টেন্স দিব, কোনটা গুরুত্ব দিয়ে পড়বো। তুমি কি বলো? এখন আমার কাছে মনে হয়েছিল যে শেষ মুহূর্ত পর্যন্ত আমার কাছে মনে হয়েছিল যে জেনারেল নলেজ আর ইংলিশ, হ্যাঁ এটা একটা নাম্বারের খনি বলা যায়, কারণ সবাই শেষ পর্যন্ত বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর জন্য আসলে একই রকম প্রিপারেশন নেয়, নাম্বার অফ কাইন্ড অফ একই রকমই উঠে। এটা জেনারেল নলেজ আর ইংলিশে মেইনলি কম্পিটিশনটা হয়। এখন আমার যদিও মনে হয় মানে এখন কম্পিটিশন যে জায়গাটায় বেশি হয় সেই জায়গাটায় পড়াটা বেশি উচিত। বাট আসলে জেনারেল নলেজ আর ইংলিশ এটা সম্পূর্ণরূপে নির্ভর করে হচ্ছে মানে এটা এই 3 মাসের উপর আসলে নির্ভর করে না। হ্যাঁ জেনারেল নলেজ আমাকে কিউমুলেটিভ হচ্ছে ইফেক্ট এটা, তাই না? মানে পুরো একটা এত বছরের যে তোমার স্কুল থেকে পড়ে পড়ে আসতেছো, পুরো জিনিসটার একটা কিউমুলেটিভ ইফেক্ট হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্টে। হ্যাঁ, এটা এটা ঠিক। এখানে আসলে মানে হঠাৎ করে 3 মাসে ভালো করা সম্ভব না। যেমন জেনারেল নলেজে আমি বললাম যে হ্যাঁ মানে মেডিকেল কোশ্চেন ব্যাংক যেগুলো ছিল, বিভিন্ন চাকরির পরীক্ষা, বিভিন্ন বিসিএস এর পরীক্ষা, এগুলো সলভ করেছি ঠিকই, বাট আমার যদি এত ইনফরমেশন নেয়ার মতো সেই স্কোপটা না থাকে, আমার যদি সেই মানে লাইক ধারণ ক্ষমতা না থাকে, সেক্ষেত্রে আমার জিনিসগুলো মনে থাকবে না। অনেক সময় এমন হয়েছে হ্যাঁ আমার ডেটস কখনো মনে থাকে না, ইয়ার্স কখনো মনে থাকে না, বাট স্টিল অনেক সময় অপশন দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এটা আমার এটা হতে পারে। যদিও যেই প্রশ্নটা আমার সামনে আছে এই প্রশ্নটা আমি হয়তো 2-3 মাস আগে দেখেছিলাম। তো ধারণ ক্ষমতা এক্ষেত্রে থাকতে হবে, ধারণ ক্ষমতা এক্ষেত্রে আসলে বাড়াতেও হবে। যদি মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমি ভালো জায়গায় চান্স পেতে চাই বা ভালো জায়গায় মানে ভালো একটা নাম্বার পেতে চাই। আর হ্যাঁ আমি হচ্ছে আহ বাদ দিয়ে পড়াটা আমি আসলে আমি কখনো আমি এটা আমার স্ট্র্যাটেজি, আমি কখনো বাদ দিয়ে কিছু পড়তে পারিনি। যখন দেখা গেছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেও দেখা গেছে সাজেশন ভিত্তিক পড়াশোনা অনেকে করেছে, সেটা তাদের জন্য হয়তো বেনিফিটেড হয়েছে, বাট আমি কখনো সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে পারিনি। আমি অলওয়েজ ভয় থেকেছি যদি এবার একটু সাজেশনের বাইরে থেকে কোশ্চেন আসে তখন কি হবে। আর আমাদের এইচএসসি তে এটাই হয়েছিল, কেমিস্ট্রিতে সবকিছু এসেছিল হচ্ছে সাজেশনের বাইরের প্রশ্ন। এর জন্য আমি আমি আমার তো দেখে ভালোই হয়েছিল, আমি তো বুঝি নাই যে এবার যে সাজেশনের বাইরে এসেছে, কারণ আমি তো জানি না সাজেশন কি। এই জন্য আমি অলওয়েজ আমি মানে সাজেশনের ব্যাপারে কখনো আমি রিস্ক নিই নাই। আমি অলওয়েজই যখন বই আসছে বইয়ের ব্যাপারে আমি কখনো ছাড় দেই নাই। যখন বইয়ের যা পেয়েছি সবকিছু পড়েছি। এক্ষেত্রে হ্যাঁ এটা আসলে খুব একটা ভালো অ্যাডভাইস না সবকিছু পড়া। আমার আমার পড়ার স্টাইল এরকম, এই জন্য আমার কাছে মনে হয়েছে বইয়ের সবকিছু পড়াটা ভালো। বাট অনেকে থাকে যে তারা বই সবকিছু পড়ে পারে না। তো এটা আসলে নিজেকে বুঝতে হবে যে তোমার যে পড়ার আমার স্টাইলটা কি, ক্যাপাসিটি কতটুকু। আমার ক্যাপাসিটি কতটুকু, আমার কি পড়ে আমার লাভ হবে না হবে। আর হচ্ছে নিজের ক্যাপাসিটিকে বাড়াতে হবে ঠিকই, বাট নিজের ক্যাপাসিটিকে এক্সিড করা যাবে না অনেক বেশি। হ্যাঁ মানে মাত্রাতিরিক্ত ট্রাই করা আসলে কারো পক্ষে পসিবল হয় না, বাট অনেকে দেখা যায় যে মাত্রাতিরিক্ত ট্রাই করে শেষ পর্যন্ত জিনিসটা ভালো হয় না। তা আমাকে আসলে এক্ষেত্রে বুঝতে হবে যে আমি এখন আমার বয়স এখন মোটামুটি 18-19, আমার এত বছর ধরে আমার কি ক্যাপাসিটি ছিল, আমার আর কত ক্যাপাসিটি থাকতে পারে।
অ্যান্ড আমি হঠাৎ করে এত ভালো কিছু করে ফেলতে পারবো না যেটা আমি আজীবন করি নাই। এটা 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 কাইন্ড অফ মিরাকেল টাইপের জিনিস হয়ে যাবে। তো সেই অনুযায়ী আমাকে গোলস ঠিক করতে হবে। আমি আজীবন আমার পক্ষে কখনোই কোনো কোচিং এর পরীক্ষা 100-তে 60-এর উপর পড়া পাওয়া সম্ভব হয় নাই। হঠাৎ করে আমার পক্ষে 100-তে 90 পাওয়া সম্ভব না। এই জন্য আমাকে সেইভাবে আমার ড্রিমস এর ক্ষেত্রেও সেক্ষেত্রে আমাকে একটা লিমিটেশন আনতে হবে। এই জন্য আমার জন্য এটা আসলে আহ জিনিসটা আরো বেশি স্ট্রাগলিং ছিল, কাজ আমি দেখছি যে আমি 100-তে 95-96 এরকম করে মার্কস পাচ্ছি উইকলিতে, তখন আমার কাছে অলরেডি অটোমেটিক্যালি মনে হয়েছে যে আমি হয়তো অনেক ভালো স্টুডেন্ট। এজন্য তখন, সরি কি বলছি, না না না, মানে তখন আমার কাছে মনে হয়েছে যে আমার পক্ষে হয়তো অনেক কিছু করা সম্ভব। আচ্ছা, হুম, হুম, অনেক হুম। ভালো স্টুডেন্ট বলাটা ভালো না, এটা এটা ঠিক নেই, এভাবে বলা উচিত না। যাই হোক, আহ কথা হচ্ছে যে নিজের ক্যাপাসিটি বুঝতে হবে, কোনটা বাদ দিব কোনটা বাদ দিব না এটাও বুঝতে হবে নিজেকেই। হুম। এখানে আসলে কোচিং সেন্টার অনেক অ্যাডভাইস দিবে, অনেক ধরনের অ্যাডভাইস দিবে। আমি একটা একটা সময় হয়েছে যে আমি হচ্ছে লাস্ট মুহূর্তে যখন হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টার থেকে অ্যাডভাইস গুলো দিচ্ছে, আমি ভাবলাম যে তারা তো অনেক বুঝে, তারা তো অনেক পারে, তাদের অ্যাডভাইস গুলো আমি একটু শুনি। অনেকের ক্ষেত্রে লাভ হয়, হ্যাঁ, অনেকের ক্ষেত্রে হেল্পফুল জিনিসটা, বাট আমি যখন তাদের অ্যাডভাইস শুনে একটা পরীক্ষা দিলাম তখন দেখলাম যে আমি খুবই খারাপ রেজাল্ট করলাম। আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী খুবই খারাপ লেগেছে, যে আমার কাছে মনে হয়েছে যে আমি ভালো মতো প্রিপারেশন নিতে পারিনি। বা তারপরের পরীক্ষায় যখন আমি শুধুমাত্র কোচিং সেন্টারের সব অ্যাডভাইস বাদ দিয়ে আমি যেটা শুনলাম, নিজের কথা শুনলাম যে হ্যাঁ আমার এভাবে পড়া উচিত, তখন আমি ঠিকই ভালো করলাম। তো আসলে অনেকের অ্যাডভাইসটা কাজে লেগে যায়, অনেকের লাগে না। এটাও পার্সন টু নিজেকে পার্সন ভ্যারি। বুঝতে হবে, হ্যাঁ। এখন আমি আসলে অনেক ধরনের কথা বলছি, অনেকের হয়তো আমার কথাটা শুনে মনে হতে পারে যে আপু কি বলছে, কোথা থেকে বলছে, কেন বলছে এগুলো। অনেকের হয়তো মনে হতে পারে না আপু ঠিকই বলছে। আবার হয়তো আমি ভালো মতো কিছু বলতেও পারছি না, কারণ আমি আসলে প্রিপেয়ার্ড না, কি বলছি না বলছি আমি নিজে জানি না। বাট শেষ পর্যন্ত আসলে কোনটা বাদ দেওয়া উচিত কোনটা বাদ দেওয়া উচিত না এটা নিজেকে বুঝতে হবে। আমার যদি জেনারেল নলেজ ইংলিশটা খুবই দুর্বল হয়, সেক্ষেত্রে আমার ফার্স্ট থেকে এটাতে ট্রাই করতে টাইম হবে। বেশি দিতে হবে। ওটাতে টাইম বেশি দিতে হবে একদম ফার্স্ট থেকে। আবার ওটাতে বেশি টাইম দিতে গিয়ে যদি আমি মেইন বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি বাদ দিয়ে দিই, সেটাও হবে না, ওখানেও পড়াশোনা করতে হবে। তো বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির জন্য প্রিপারেশনটা আই থিঙ্ক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে নেওয়াটাই ভালো। একদম থরলি পুরো বই পড়া না পড়া যা কিছু আছে এগুলো সবকিছু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেই করা উচিত। বায়োলজি ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য বেসটা তখনই তৈরি করতে হবে। এটা লাস্ট 3 মাসে এসে পড়ে উল্টায় দিলাম, এটা সম্ভব না। মানে এটা খুবই অলৌকিক ব্যাপার। লাস্টের দিকে চলে এসেছি একটু, একটা জিনিস তুমি নিজেই বলছিলা যে প্রথম প্রশ্নটা তোমার যখন হচ্ছে মানসিক দক্ষতা থেকে আসছিল তুমি প্যানিক হয়ে গিয়েছিলা। তো এই যে নার্ভ ধরে রাখা 1 ঘন্টা 15 মিনিট, এটাতেই কিন্তু অনেকের মিস হয়ে যায় চান্স, অনেকের চান্স হয়ে যায়। এবং ফার্স্ট টাইমারদের এটা খুবই একটা সমস্যা হয় যে প্যানিক হয়ে যায়, তারপরে হচ্ছে কনফিডেন্স কমে যায়। তো এই যে পরীক্ষার আগের রাত থেকে পরীক্ষার হল পর্যন্ত নিজের নার্ভ ধরে রেখে কনফিডেন্টলি নিজের পড়া অনুযায়ী দাগানো, এটা নিশ্চয়ই তুমি সেই নার্ভটা ধরে রাখতে পেরেছিলে দেখে আজকে তুমি হচ্ছে জাতীয় মেধায় দ্বিতীয়। এক্ষেত্রে তোমার কি বলার আছে বা তোমার কি স্ট্র্যাটেজি ছিল, নাকি মানে তুমি কি বলতে চাও? আচ্ছা, আমি একটা জিনিস বলেছিলাম প্রথমে, যে প্রথম 1 সপ্তাহ যখন পড়াশোনা শুরু করেছিলাম তার আগের দিন আমি হচ্ছে একটা দিন শুধুমাত্র আমার জন্য রেখেছিলাম, যে আমি সারাদিন কিছু পড়বো না, জাস্ট নিজের মতো থাকবো। এখন আমার একটা বদ অভ্যাস আছে, আমি নিজের সাথে কথা বলি। And এটার জন্য ওই টাইমে এটা আসলে অনেক হেল্পফুল। জি, নিজের সাথে কথা বলাটা অনেক হেল্পফুল, মানে নিজেকে নিজে কাউন্সেলিং করা। নিজেকে নিজে কাউন্সেলিং করে ওই টাইমে আমি আমার নিজেকে বুঝিয়েছিলাম যে আসলে শেষ পর্যন্ত আমি অনেক পড়লাম, বাট পরীক্ষা হলে গিয়ে যদি আমি প্যানিক করি তাহলে আসলে আমার এত পড়ে লাভই হইলো না কোনো। আমি এই ধরনের ঘটনা মাঝে মাঝে শুনেছি আমার ফ্রেন্ড থেকে, যে পরীক্ষার হলে গিয়ে নাকি 20-30 মিনিট ধরে মানে অজ্ঞান হয়ে পড়েছিল, এই ধরনের সিচুয়েশন। তো আমার কাছে মনে হচ্ছে এত কষ্ট করে আমি পড়লাম, শেষ মুহূর্তে যদি আমি নার্ভ লুজ করে একটা ভালো রেজাল্ট না করতে পারি, এটা তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং হবে। হ্যাঁ, আমি প্রশ্ন হার্ড হয়েছে, আমি পড়তে পারি নাই, এটার জন্য আমার পরীক্ষা খারাপ হলো, এটা একটা ব্যাপার, কিন্তু আমি শুধুমাত্র প্যানিক করে পরীক্ষা খারাপ করলাম, এটা তো আরো বেশি ডিসঅ্যাপয়েন্টিং হয়ে যেত। এখন কিছু করার থাকে না, সবার আসলে নার্ভ ধরে রাখার ক্ষমতা একরকম হয় না, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তো কি বলবো, এখন এক্ষেত্রে আসলে নার্ভ ধরে রাখার ট্রেনিং মাইন্ডসেট দেয়। তৈরি করে যেতে হবে, তাই তো? একটা মাইন্ডসেট হ্যাঁ, তৈরি করতে হবে। মাইন্ডসেট তৈরি করতে হবে। আর মাইন্ডসেটটা আসলে, এই মাইন্ডসেটটা আমার কাছে মনে হয় না 3 মাসে তৈরি করা সম্ভব। এই যে মেডিকেল অ্যাডমিশন বা যে এই ধরনের অ্যাডমিশনই বলি, সবকিছু আসলে আমার পুরো জীবনে আমি কিভাবে থেকেছি, কিভাবে পড়াশোনা করেছি এটার উপর অনেকটা ডিপেন্ড করে। আর পুরো জীবন না হলেও আমি অন্তত কলেজে কিভাবে পড়াশোনা করেছি, কলেজ টাইমটা আমি কিভাবে কাটিয়েছি, এটার উপর অনেকটা ডিপেন্ড করে। আমি তো হলিক্রস স্কুল হলিক্রস কলেজ পড়েছি, এর তো বাংলাদেশে খুবই পপুলার চাপ দেওয়ার ক্ষেত্রে।
এজন্য এই দুটো ইনস্টিটিউশনে পড়ে আসলে আমার এই যে মানে চাপের মধ্যে কাজ করা বা শেষ মুহূর্তে হাজারটা কাজের মধ্যে কিভাবে ভালো একটা ফল করা যায়, এই জিনিসটা মেইনলি আমার স্কুল কলেজে আমাকে শিখিয়েছে। স্কুলে তো সবচেয়ে ভালো মতো শিখেছি, কারণ ওই টাইমে দেখা যেত আমি ক্লাস 1 বা 2 তে পড়ি। ওই টাইমে আমি পরের দিন 2টা পরীক্ষা আছে, ধর্ম আর বিজিএস। এর জন্য হচ্ছে আমি রাত 2টা পর্যন্ত জেগে আছি। এই ধরনের সিচুয়েশন আমার ক্লাস 1-এ ফেস করতে হয়েছে। যে একটু একটু দাঁড়ান, আমি একটা কল এসেছি। আচ্ছা। সরি। না, তো হ্যাঁ। ক্লাস 1-2তেই এ ধরনের প্রেশার নেওয়ার ক্ষমতা আমাদের মধ্যে বিল্ড আপ করায় দেওয়া হয়েছিল। অনেকে এই প্রেশারটা নিতে পারে না, আমার জন্য জিনিসটা হেল্পফুল ছিল, বাট আমি বলবো না যে প্রেশারটা খুবই ভালো, বাট তারপরেও জিনিসটা আমার জন্য শেষ পর্যন্ত কাজে লেগে গেছে, অনেকের জন্য কাজে লাগে না। তো যাই হোক, মানে স্কুলে তো থাকতে তো এই প্রেশারটা, মানে প্রেশার হ্যান্ডলিং বা কিভাবে হচ্ছে প্রেশারের মধ্যে কাজ করা যায় এই জিনিসটা শিখে গিয়েছিলাম। এই জন্য কলেজে এসে দেখি যে সবাই প্রেশার নিয়ে হাউমাউ করছে, তখন আমার কাছে মনে হতো যে এটা তো খুব কোনো ব্যাপারই না। মানে সরি, কোনো ব্যাপার না এমন না, আমার কাছে মনে হ্যাঁ, হতো যে হ্যাঁ, জিনিসটা হ্যাঁ। আমার জন্য খুবই ইউজুয়াল, মানে প্রেশারের তুমি মধ্যে কাজ ইউজ টু করাটা ছিলা, খুবই। জিনিসটা তোমার কাছে নতুন ছিল না, তাই তো? হ্যাঁ, প্রেশারের মধ্যে কাজ করাটা আমার জন্য মানে মনে হয় নাই যে মানে খুব একটা বড় ব্যাপার আমার বড়। কাছে। কারণ প্রেশারের মধ্যেই আজীবন থেকেছি, প্রথম 10টা বছর স্কুলে যখন থেকেছি তখন প্রেশারের মধ্যেই থেকেছি। আহ অনেক সময় দেখা যেত যে সারা সপ্তাহ ধরে 2-3টা করে পরীক্ষা, আমি তখন ক্লাস 3-তে পড়ি। আর এটা অনেকে ইমাজিন করতে পারতো না যে ক্লাস 3-এ পড়া একটা বাচ্চা সারা সপ্তাহ ধরে খালি পরীক্ষা দিচ্ছে, এটা কি চলছে ইউনিভার্সিটি। যাই হোক, এই জন্য মানে কলেজে এসেও আমাকে হচ্ছে স্কুলের ওই টিচিং গুলো কাজে লেগেছিল, যে প্রেশারের মধ্যে কাজ করা। হ্যাঁ, প্রেশার আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল। দেখা যাবে কান্নাকাটি করে অস্থির হয়ে যাচ্ছে যে কি চলতেছে, কেন চলতেছে, আমি কি করতে আসছি এই কলেজে। বাট স্টিল শেষ পর্যন্ত প্রেশারের মধ্যে আজীবন গেছে। এখনো প্রেশার পেলে একদমই হতাশ হয়ে যাই যে কি হচ্ছে না হচ্ছে, ভালো লাগতেছে না কিছু। বাট শেষ পর্যন্ত আসলে প্রেশার ছাড়া আমি আমার লাইফকে কল্পনা করতে পারিনি কখনোই। এজন্য এই 3 মাসে এসেও যখন দেখি যে ওভার প্রেশার চলতেছে, অনেক সময় হ্যাঁ কান্নাকাটি করে মনে হয়েছে যে গিভ আপ করি, ভালো লাগছে না আর, এগুলো করে আসলে সম্ভব না। বাট স্টিল মনে হয়েছে যে মেডিকেল এমন একটা জায়গা, যে জায়গাটায় প্রেশারের মধ্যেই কাজ করে মানুষ, এন্ড আমি আজীবন প্রেশারের মধ্যেই থেকেছি। তো এই জন্য আমার ইনশাল্লাহ পক্ষে ওই পথটাও তোমার জন্য সহজ হবে। ওই পথটা আমার জন্য, মেডিকেল হ্যাঁ। আমার কাছে মনে হয় না খুব একটা সহজ পথ। মেডিকেল তো আরো বেশি প্রেশারের জায়গা, এক প্রেশার থেকে আরেক প্রেশারে যাচ্ছে, আরেক প্রেশার থেকে আরেক আরো বড় প্রেশারে যাচ্ছি। জাস্ট প্রেশারের মধ্যেই আছি আজীবন। এটার মধ্যে থেকেই যা করার, সোশ্যালাইজিং করার, ফ্রেন্ডস বানানো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করা, সবকিছু করা। তো প্রেশার নেওয়ার ক্ষমতাটা আসলে থাকতে হবে। আর এই জিনিসটা তৈরি করতে হবে কলেজ থেকে। এটা লাস্ট 3 মাসে করা সম্ভব না। লাস্ট 3 মাসে প্রেশারের চোটে পাগল হয়ে গিয়ে আসলে লাভ হয় না। মনে হয় যে হ্যাঁ মানে কত প্রেশারের মধ্যে আছি, শেষ পর্যন্ত হয়তো একটা ভালো ফল হবে। বাট প্রেশারের মধ্যে থাকলেই হবে না, প্রেশারটাকে হ্যান্ডেল করতে হবে। আর এই জিনিসটা অনেক আগে থেকেই তৈরি করতে হবে, এই মেন্টালিটি যে হ্যাঁ আমি যেই জায়গাতে পড়াশোনা করতে যাচ্ছি ওই জায়গাটা অনেক আহ প্রেশারেরই একটা জায়গা। তো ওই ক্যাপাসিটিটা নিয়ে যেতে হবে আর কি। থ্যাংক ইউ আপু, তোমার আজকে তোমার জন্য অনেক খুশির একটা দিন, সেখান থেকে তুমি আমাদেরকে এতটা সময় দিয়েছো, এই জন্য অনেক থ্যাংক ইউ। আমার নিজের তোমার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে, তুমি অনেক সুন্দর করে কথা বলো, এবং তুমি যে কনফিডেন্ট, তোমার যে আত্মবিশ্বাস, সেটা তোমার কথার মধ্যেই আমি প্রমাণ পেয়েছি। এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, জাতীয় মেধায় তুমি দ্বিতীয় হয়েছো, এটা অসাধারণ একটা সাফল্য, তোমার জন্য অনেক শুভকামনা। এবং তোমার সামনের দিনগুলো আপু আরো ভালো কাটুক, অনেক দোয়া থাকলো। থ্যাংক ইউ সো মাচ। জি আপু, আমি আসলে সেভাবে তেমন কিছু বলতে পারি নাই, আমি আনপ্রিপেয়ার্ড ছিলাম। আর কিছু উল্টাপাল্টা কথা বলেছি যে আমি ভালো স্টুডেন্ট বা প্রেশার কোনো ব্যাপার নাই, এই ধরনের উল্টাপাল্টা কথা বলেছি, এটার জন্য খুবই সরি। মুখ দিয়ে বের হয়ে গেছে, আমি এগুলো কোনোটাই বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু। ঠিক আছে, ভালো থাকো আপু। থ্যাংক ইউ।